ছাগলটা ঘরের ভেতরে অনবরত ডেকে চলেছে। তার দিকে আস্তে আস্তে এগিয়ে আসছে আফজাল, হাতে একটা বড় দা। আজ সেই দিন, আজকে সেই দিন। এই বলে ভয়ঙ্কর একটা হাসি দিয়ে আফজাল ছাগলটার গলায় বসিয়ে দেয় একটা কোপ। ছাগলটা থরথর করে কাঁপতে কাঁপতে মারা যায়। রক্ত ছড়িয়ে পড়ে মেঝেতে। তারপরে আস্তে আস্তে আফজাল দা দিয়ে টুকরো টুকরো করতে থাকে সেই ছাগলের পুরো দেহটা। ছাগলের কাটা দেহের কিছু অংশ হাতে করে নিয়ে রাতের অন্ধকারে বেরিয়ে পড়ে সে। টাটকা তাজা রক্ত টপ টপ করে পড়তে থাকে রাস্তায়। আকাশের চাঁদ তখন মেঘে ঢেকেছে, চারিদিকে ঘন অন্ধকার। আফজাল এসে পৌঁছয় গ্রামের ধারে একটা পুকুরে। হায় রে মা, মারে, আজকে এসে নিয়ে যা। দেখ তোর জন্য কি এসেছে। উঠে আয় রে মা, উঠে আয়। পুকুরের মাঝখানে জলে ঢেউ উঠতে শুরু করে। আস্তে আস্তে সেখান থেকে উঠে আসে একটা ভয়ঙ্কর দেখতে জিন। চোখ দুটো তার জ্বলন্ত, গোটা শরীর সাদা ফ্যাকাশে। আস্তে আস্তে উঠে আসে আফজালের দিকে। এই নে মা, তোর জন্য। বড্ড ক্ষুধা আমার, বড্ড ক্ষুধা আমার। বড় বড় দুটো পায়ের টুকরো এগিয়ে দেয় সেই জিনের দিকে। মেয়েটা হাত বাড়িয়ে তা নিয়ে নেয়। তারপর কচর মচর শব্দ করে খেতে থাকে সেই কাঁচা মাংস। চলো হে বিভূতি, অনেকদিন পর ঠাকুরমশাইয়ের বাড়িতে যাচ্ছি। ঠাকুরমশাইয়ের কাছে কোনো বাঁধো গল্প শোনার আবদার করবো। হ্যাঁ, সব ঘটনাই ঠাকুরমশাইয়ের রোমাঞ্চকর। ওই মুড়ি তেলে ভাজা দিয়ে খেতে খেতে সেই গল্প শুনতে দারুণ লাগে। দরজায় কড়া নাড়তেই ঠাকুরমশাই দরজা খুললেন। আরে এই যে, তোমাদের কথাই তো ভাবছিলাম। এ জানি, কাকা বাবুরা এসেছে। গরম গরম চা নিয়ে আসবে মা, আর তার সাথে ওই আম তেল মাখানো মুড়ি। খাটিয়াতে বসো। এতদিনে মনে পড়লো? না ঠাকুরমশাই, ওই কাজের একটু চাপ ছিল। কিশোরী, তুমি মনে হয় কোনো একটা ব্যাপার নিয়ে খুব চিন্তিত। চিন্তিত নয় ঠাকুরমশাই, একবার আপনার কাছ থেকে পুকুরের জিন সম্পর্কিত গল্প শুনেছিলাম। গল্প তো নয়, আপনার সত্যি অভিজ্ঞতা। আজকে আবার ইচ্ছে করছে পুকুরের জিন সম্পর্কিত আরও একটি কোনো ভয়ঙ্কর অভিজ্ঞতা থাকলে সেটা শোনার আর কি। আছে, বলতে পারো অনেকদিন আগে একটা ঘটনা। যখন আমি সবে সবে তন্ত্রমন্ত্রের কাজ শুরু করেছি, সামান্য কিছু জ্ঞান সবে লাভ করেছি তখন। আম তেল মাখানো তেলে ভাজা দিয়ে মুড়ি খেতে খেতে গল্প শুরু হয়। তোমরা তো জানোই, আমি বেশি দিন ঘরে থাকতে পারতাম না। সংসার জীবন কখনোই আমাকে মায়ার বন্ধনে জড়াতে পারেনি। এরকমই একদিন ঘুরতে ঘুরতে বেরিয়ে পড়ি। আমি তখন মাইলের পর মাইল ঘুরে বেরিয়ে কাটিয়েছি। এইরকমই একদিন ঘর থেকে বেরিয়ে যাই। হাঁটতে হাঁটতে একটা অজানা গ্রামে এসে উপস্থিত হই।
অনেকক্ষণ থেকে পূর্বের আকাশে কালো মেঘের ঘন ঘটা দেখা যাচ্ছে। তা হঠাৎই শুরু হলো ঝড় বৃষ্টি। তখনকার দিনে মানুষজন ছিল খুব দয়ালু, সাধু সন্ন্যাসীদের খুব ভক্তি করত, নিজেদের ঘরে আশ্রয় দিতে। এমন সময় আমি আশ্রয় খোঁজে একজনের বাড়িতে গিয়ে কড়া নাড়ি। ঘর থেকে বেরিয়ে আসে একজন বয়স্ক চাচা। বয়স তার 50-এর কাছাকাছি হবে। কে? দরজা খুলে আমাকে দেখে অবাক হয়ে তিনি বলেন, আগে আমি তারানাথ, আমি একজন পথিক। হঠাৎ করে ঝড় বৃষ্টি শুরু হলো, এই দুর্যোগের রাতে আশ্রয় খোঁজে আমি আপনার বাড়িতে এসে উপস্থিত হয়েছি। আসুন সাধু বাবা, আপনি ভেতরে আসুন। হ্যাঁ, যদি যদি না আপনার কোনো আপত্তি থেকে থাকে তাহলে আগে আসুন, ভেতরে আসুন। আমার কিসের আপত্তি? আপনি আমাকে আশ্রয় দেবেন, এটাই তো অনেক। ওনার অতিথেয়তায় আমি পথের পরিশ্রম ভুলেই শুয়ে পড়ি। ঘরেই একটা খাটিয়ায় আমি শুয়েছিলাম। আমার মনে হলেও রাতের বেলায় ঘর থেকে কেউ একজন যেন বেরিয়ে গেল। দরজা খোলার আওয়াজে চোখ খুলে দেখি আফজাল চাচা বেরিয়ে যাচ্ছে। তখনও বাইরে এক নাগাড়ে বৃষ্টি হয়ে চলেছে। এত ঝড় বৃষ্টির মধ্যে চাচা কোথায় চলেছে? আমার মনে ভীষণ সন্দেহ হয়। তার সাথে মনের ভেতরে একটা কিরকম ডাক ডাকছে। আমি ঘরের ভিতরে বসে জানলা দিয়ে দেখতে থাকি। বেরিয়ে গিয়ে অন্ধকারের মধ্যে মিশে গেলেন চাচা। তারপরে আমি কখন ঘুমিয়ে পড়েছি আমার কিছুই মনে নেই। সকালবেলা ঘুম থেকে উঠে একটা চেঁচামেচি শব্দ শুনতে পাই। হঠাৎই বাইরে কিছু একটা নিয়ে গন্ডগোল হচ্ছে মনে হলো। আমি উঠেই ঘরের বাইরে বেরিয়ে দেখি দুজন লোক চাচাকে বেশ গরম দেখাচ্ছে। দাদা দাগে জানো, যদি কখনো মুখটা খোলো তাহলে তোমায় কিন্তু শেষ করে দেবো। হ্যাঁ, চুপ, একদম চুপ করে থাকবে। একদম কোনো কথা নয়, চুপ করে থাকবে, নয়তো তোমাকে এই ঘরের কোণে পুঁতে দেব, কাক পক্ষীতেও টের পাবে না। এই একদম চুপ, মনে রেখো চাচা। এই চল রে, আসলাম। আমি ঘরের ভেতর থেকে সবই লক্ষ্য করেছিলাম। আফজাল চাচা মন ভার করেই ঘরের ভেতরে প্রবেশ করে। চোখের কোণ থেকে তার জল গড়িয়ে পড়ছে। আমি কৌতূহল বশত জিজ্ঞাসা করি, কি হয়েছে চাচা? আমাকে কি একটু বলতে পারেন খুলে? আর বলো না বাবা। নিজেকে একটু ধাতস্থ করে নিয়ে তারপরে চাচা বলে, আরে এককালে এদের কাছে কিছু টাকা পয়সা ধার করেছিলাম, কিন্তু সেই টাকাটা সময় মতো শোধ দিতে পারিনি। এরা বারবার এসে আমাকে এইভাবেই ভয় দেখায়, শাসায়। হ্যাঁ, একদিন এই শয়তানেরা আমার মেয়ের ওপর নজর দিল। আমার মেয়েটা বাবা মাত্র 15 বছর বয়সে, বিয়ে করতে চায়। ওই শয়তান মকবুল, ও খুব একটা ভালো ছেলে নয় বাবা, মোটেই ভালো ছেলে নয়। ওদের দুজনেরই চরিত্র ভালো নয়। আমি খুব বিপদে পড়েই টাকাটা ধার নিয়েছিলাম, বলেছিলাম কিছুদিন সময় দিতে, কিন্তু ওরা বারবার ঘরে এসে বলতো, টাকাটা দিতে হবে না চাচা, তার থেকে বরং আপনাকেই আমি টাকা দেব। আপনার মেয়েকে আমার হাতে তুলে দিন। হ্যাঁ, শয়তান, এটা হতে পারে না। নিজের বয়সের দিকে লক্ষ্য করো, আর আমার মেয়েটার দিকে লক্ষ্য করো। আরে মেয়েটা তোর বোনের বয়সী।
আরে চাচা, গ্রামের সব মেয়েকে যদি নিজের বোন বলে ভাবি, তাহলে বউ বলে কাকে ভাববো? আর আমি বা কাকে ভাবি বলবো? ভাবির হাতে বিরিয়ানি খাবো তো। হ্যাঁ দেখুন চাচা, বিয়ে তো ভাবির সাথে হবে, তবে আপনার সম্মতিতে নয় তো আপনার অসম্মতিতে। বলে রাখলাম। সেদিন আমাকে শাসিয়ে চলে যায়, আমি চিন্তিত হয়ে পড়ি। আমার মেয়েটাকে নিয়ে কি করব? মাহারা মেয়ে, এত কম বয়সে এইরকম শয়তানদের কুনজরে পড়ে যাবে এ তো ভাবতে পারিনি। একদিন রাতের বেলা আমার মেয়ে বাড়ি ফিরছিল একটা বন্ধুর বাড়ি থেকে। এমন সময় মাঝ রাস্তায় তাকে ঘেরাও করে ওই দুই শয়তান আমার মেয়ের ইজ্জত নেওয়ার চেষ্টা করে। আমার মেয়ে কোনো রকমে নিজেকে বাঁচিয়ে ঘরে চলে আসে। সেই দিন রাতে ওই দুই শয়তান আমার মেয়েকে টেনে নিয়ে যায়। আমি কিছুই করতে পারিনি। আমি বাধা দিতে গেলে আমার মাথায় আঘাত করে আমায় অজ্ঞান করে দেয়। আমার আর কিছু মনে নেই। তারপরের দিন আমার মেয়ের শরীর মৃতদেহ পুকুরে ভেসে থাকতে দেখি বাবা। এই সে কি, আপনি কাউকে কিছু জানাননি এ ব্যাপারে? কাকে জানাবো বাবা, কাকে জানাবো? সবাই তো ওদের কাছে মাথা নত করে। তবে বাবা, আমি ঠিক করেছি প্রতিশোধ নিয়েই ছাড়বো। আমার মেয়েকে আমি বাঁচিয়ে রেখেছি ওই পুকুরে। ওই শয়তান দিয়ে আমি ঠিক শাস্তি দেব। আমার মেয়ে ওদের শাস্তি দেবে বাবা। কোথায় আছে আপনার মেয়ে? আছে আছে, তাকে আমি বাঁচিয়ে রেখেছি ওই শয়তানদের উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য। আজ সেই দিন, ওই শয়তানরা শাস্তি পাবে। উপরওয়ালা তোমাকে পাঠিয়েছে বাবা, আমার আমার সাহায্য করবে। আজকের দিনটা ভালো নয় চাচা, এই দিন অপশক্তিদের শক্তি বাড়ে। আমার মেয়ে অপশক্তি নয় বাবা, সাহায্য করবে। এই বলে উনি কান্নায় ভেঙে পড়লেন। আমি আপনাকে কথা দিলাম, আমি যতটা সম্ভব চেষ্টা করব আফজাল চাচার মেয়েকে ন্যায় পাইয়ে দেওয়ার। আমি আর আফজাল রাতের অন্ধকারে পুকুরের কাছে যাই। আফজালের হাতে বড় বড় দুটো মাংসের খণ্ড দেখে আমি অবাকই হয়ে যাই। পুকুরের পাড়ে কিছুটা দূরে আগে থেকেই দুটো ছেলে বসে আড্ডা মারছে। তাদের হাসি আমরা শুনতে পাচ্ছিলাম বটে। না গো, অনেক রাত হয়েছে গুরু, এবার যেতে হবে। আর একটু সঙ্গে থাক, সবে তো রাত হলো। এই রাতে চাচার মেয়ের কথা মনে পড়ে। কি সুন্দর ফর্সা টুকটুকে চেহারা ছিল, শুধু শুধু মারা গেল। আমাকে বিয়ে করলেই রাজরানী করে রাখতাম। হ্যাঁ গো, মেয়েটা তবে হেপি ছিল মাইরি। তখন আমার রাগে গাটা কষকষ করছিল। দেখলাম আফজালের চোখে মুখে একটা হিংস্র ছাপ।
কিন্তু চোখের কোণ থেকে জল গড়িয়ে পড়ছে। আকাশে সবেমাত্র গ্রহণ লেগেছে। আমি বুঝতে পারলাম এই সময় হলো সেই ভালো সময়। সঙ্গে সঙ্গে আমি পুকুরের পাড়ে ধ্যানে বসলাম। কিছুক্ষণ ধ্যান করে পুকুরের কাছে গিয়ে আমি হাত নেড়ে চক্র তৈরি করে মন্ত্র পড়তেই পুকুরের মাঝখান থেকে উঠে আসছে একটা জিন। চোখে মুখে তার ভয়ঙ্কর হিংসার প্রতিচ্ছবি। আমি সেটা বলে বোঝাতে পারবো না। ধীরে ধীরে উঠে আফজলের হাত থেকে মাংসের টুকরোটা নিয়ে আগে খেতে থাকে। চলো গুরু, চলো, অনেক নেশা হয়ে গেছে, তোমাকে বাড়ি ফিরিয়ে দিয়ে আসি। হঠাৎ করে অন্ধকারটা হয়ে গেল। নেশা তো হয়েছিল রে, সেই মেয়ের নেশা। এই পুকুরেই তাকে মেরে ফেলে দিয়েছি। কোথায় রাজরানী হওয়ার কথা ছিল, কোথায় এখন? তাদের মুখের কথা শেষ হলো না। আমার চোখের সামনে সেই জিন ছুটে গিয়ে তাদের সামনে উপস্থিত হলো। আমার চোখের সামনেই দুজনের গলা টিপে ধরলো। কে কে এ হতে পারে না, হতে পারে না, এটা এটা সম্ভব নয়। আমাকে আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, আমি তো কিছু করিনি, আমাকে ছেড়ে দাও। দুটো জোয়ান ছেলে ওই প্রেতের হাতে বন্দি। শূন্যে তুলে নিয়েছে ততক্ষণে তাদের দুজনকে। তারা দুজনেই ছটফট করছে। আমি আর কি করব, কিছুই বুঝতে পারছি না। হতভম্বের মতো দাঁড়িয়ে দেখছি আমি। সেই জিন ততক্ষণে তাদের দুজনকে সঙ্গে করে পুকুরে আস্তে আস্তে নামতে শুরু করেছে। ছেড়ে দাও, ছেড়ে দাও, বাঁচাও। চোখের সামনে দুজনকে নিয়ে জলের তলায় তলিয়ে গেল সেই জিন। কিছুক্ষণ পরে আবারও উঠে আসে সেই জিন। সত্যি কি মায়ায় ভরা সেই মুখ। আমার মেয়েকে মুক্তি দিন। নিজেকে আর এই জগতের মায়ায় বন্দি রেখো না। তোমার প্রতিশোধ নেওয়া শেষ হয়ে গেছে, এবার তুমি মুক্ত হও। আমি ওই মেয়েটির মাথায় হাত রাখতেই আস্তে আস্তে মেয়েটার শরীরটা বাতাসে মিলিয়ে গেল। অবশেষে শাস্তি হলো ওই শয়তানের, এবং মেয়েটা ন্যায্য বিচার পেল। ঠাকুরমশাই কখনো তারপরে আর ওই গ্রামে যাননি নাকি? হ্যাঁ ঠাকুরমশাই, সেই চাচার সাথে আর দেখা করেননি। একবার গিয়েছিলাম, তখন চাচা ভীষণ অসুস্থ ছিল। আমি যাওয়ার কিছুক্ষণের মধ্যেই তিনি মারা যান। আর ওই মেয়েটা, ওর আত্মা সেই দিন প্রতিশোধ নেওয়ার পরই মুক্তি পেয়েছে। যতই আপনার ক্ষমতার কথা শুনি ততই অবাক হয়ে যাই।
আপনি ধন্য ঠাকুরমশাই। আপনি এরকম যে কত আত্মাকে মুক্ত করেছেন, তাকে ন্যায় বিচার পাইয়ে দিয়েছেন, তাহা আপনিই জানেন। ঠাকুরমশাইয়ের মুখে একটা শান্তির হাসি ফুটে ওঠে। জীবনের তো এখানেই সার্থকতা।